Hello, my dear students. How are you? Are you all right? I hope you all are keeping yourself safe and sound and at the same time continue your studies. Today, I am with the students of degree pass course. My dear students, I am Muhammad Yunus, lecturer at Department of English, Chittagong College, Chattogram. Uh, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের সিলেবাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এই টপিকটা কিছুটা কঠিনও বটে। তবে আশা করছি যে আমি আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেই বিষয়গুলো যদি তোমরা একটু মনোযোগ সহকারে ভালো করে শুনে দেখি এবং নোট ডাউন করে নাও তাহলে তোমরা খুবই এই ক্লাসটা তোমাদের জন্য ইফেক্টিভ হতে যাচ্ছে এবং at the same time আমি যে বিষয়গুলি আজকে আমি এখানে আলোকপাত করব সেই বিষয়গুলি তোমাদের পরীক্ষায় বারে বারে আসে। তো সেই জন্যে গতানুগতিক যেই সেন্টেন্স কারেকশনের বিষয়গুলি থাকে সেগুলি ফলো না করে আমি তোমাদের এই যে পরীক্ষায় এই যেই সিস্টেমে প্রশ্নগুলি আসে সেই সিস্টেমগুলি থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি নিয়ম আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। সো আজকে আমাদের প্রথম যে নিয়মটি আমি আলোচনা করব সেটি হচ্ছে ইংলিশে যদিও তোমরা জানো যে অনেক অনেক ভার্ব আছে যেগুলোর পরে আসলে প্রেপোজিশন হয় না, কিন্তু আমরা বাংলা ভাষাভাষীরা কিছু ভার্ব আছে যার পরে এমনি এমনি আমরা কিছু প্রেপোজিশন চিন্তা করে ফেলি যেটি আসলে রং। সেজন্য পরীক্ষায় যেই আমরা যেই যেই ভার্বের পরে প্রেপোজিশন বসানোর প্রবণতা দেখাই ওরকম কিছু ভার্ব পরীক্ষায় বারে বারে আসে। সো এরকম ভার্বগুলি হচ্ছে রিজাইন, রিজেম্বল, ডিসকাস, অর্ডার অ্যান্ড কম্প্রাইজ। সো দেখো যে আমরা রিজাইনের পরে কিন্তু একটা প্রেপোজিশন বসানোর প্রবণতা দেখাই অত বসাই ফেলি, রিজেম্বলের পরেও আমরা বসাই, ডিসকাসের পরেও বসাই, অর্ডারের পরেও বসাই, কম্প্রাইজের পরেও বসাই। কিন্তু মনে রাখবেন এগুলোর পরে কখনোই প্রেপোজিশন হবে না। যেমন আমরা প্রথমেই রিজাইনটা নিয়ে দেখি, দেখি কি আছে, দেখি হি রিজাইন্ড ফ্রম দ্য পোস্ট। আমরা এরকম ভাবে চিন্তা করি সেই পদটি থেকেই পদত্যাগ করলো, সেদিন আমরা একটা ফ্রম বসাই ফেলি। আসলে রিজাইনের পরে কোনো ফ্রম হবে না, কোনো প্রেপোজিশন হবে না, তার মানে আমাদের অ্যান্সারটি হবে হি রিজাইন্ড দ্য পোস্ট। আমাদের নেক্সট আইটেম হচ্ছে রিজেম্বল। রিজেম্বলের পরে আমরা টু বসানোর একটা ঝোঁক দেখায়, প্রবণতা দেখায়। আসলে রিজেম্বল অ্যাজ এ ভার্ব এরপরে কোনো প্রেপোজিশন হয় না, তাই পরীক্ষায় বারে বারে এই আইটেমটি আসে। তো তোমরা একটু মাথায় রাখবে যে আসলে রিজেম্বলের পরে কোনো প্রেপোজিশন হয় না, সুতরাং অ্যান্সারটি হবে হি রিজেম্বলস হিজ ফাদার। সো আমাদের থার্ড যে আইটেমটি ভার্বটি আছে সেটি হচ্ছে ডিসকাস। আমরা অ্যাবসেন্ট মাইন্ডেডলি আমরা যখনই কথা বলি এবং এমনকি ইংলিশে খুব ভালো এরকম মানুষকেও দেখা যায় ডিসকাসের পরে অ্যাবাউট বসায়। আসলে শুদ্ধ গ্রামার কারেক্ট ইংলিশে আসলে আমরা ডিসকাসের পরে কোনো প্রেপোজিশন বসাই না বা বসাইতে পারি না। সুতরাং তোমাদের অ্যান্সারটি হবে দ্য ডিসকাসড ইট। সো দ্য ডিসকাসড অ্যাবাউট ইট, এভাবে হবে না, উত্তরটা হবে কিভাবে, দ্য ডিসকাসড ইট। আমাদের নেক্সট আইটেম হচ্ছে অর্ডার। তোমরা জানো যে আমরা হোটেলে রেস্টুরেন্টে আমরা গিয়ে কিন্তু বিভিন্ন জিনিস অর্ডার করি। তো আমরা অর্ডারের পরে একটা ফর বসানোর আমরা চিন্তা করি। হি অর্ডার্ড ফর এ কাপ অফ টি, হি অর্ডার্ড ফর এ কোক, থিংস লাইক দ্যাট। কিন্তু আসলে অর্ডারের পরে কোনো প্রেপোজিশন হবে না, সুতরাং আমাদের উত্তরটি হবে হি অর্ডার্ড এ কাপ অফ টি। আমাদের নেক্সট যে বিষয়টি হচ্ছে, আমি জানি না কেন আমরা কম্প্রাইজের পরে প্রিপোজিশন বসাই, হয়তো কম্প্রাইজের মতো একটা ওয়ার্ড আমাদের আছে, সেটা হচ্ছে কনসিস্ট। আমরা কনসিস্টের পরে যেহেতু অব বসাই, কনসিস্ট এবং কম্প্রাইজের অর্থ কিন্তু সেম, গঠিত হওয়া। সো আমরা যেহেতু কম্প্রাইজের পরে যেহেতু কনসিস্টের পরে যেহেতু অব বসাই, আমরা অ্যাবসেন্ট মাইন্ডেডলি কম্প্রাইজের পরেও অব বসাই করি। আসলে কনসিস্টের পরে অব হবে কিন্তু কম্প্রাইজের পরে অব হবে না, সুতরাং আমাদের উত্তরটি হবে আসলে
দ্য কমিটি কম্প্রাইজেস অফ 5 মেম্বার্স নয়, আমাদের উত্তরটি হবে দ্য কমিটি কম্প্রাইজেস 5 মেম্বার্স। সো হিয়ার উই গো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের প্রথম যে নিয়মটি ছিল সেখানে আমাদের মনে রাখবে কিন্তু আমাদের 1 নম্বর নিয়মটি হচ্ছে যে ভার্বের পরে প্রিপোজিশন হবে না। সেই ভার্বগুলো কি কি? রিজাইন, রিজেম্বল, ডিসকাস, অর্ডার, কম্প্রাইজ। 5টি ভার্ব মাত্র, তোমরা এগুলো মুখস্থ করে ফেলো। রিজাইন, রিজেম্বল, ডিসকাস, অর্ডার এবং কম্প্রাইজ। আমরা রিজাইনের পরে ফ্রম বসাবো না, রিজেম্বলের পরে টু বসাবো না, ডিসকাসের পরে অ্যাবাউট বসাবো না, অর্ডারের পরে ফর বসাবো না এবং কম্প্রাইজের পরে অফ বসাবো না, অর্থাৎ কোনো প্রেপোজিশনে আমরা বসাবো না। নেক্সট আমাদের আসতেছে আমাদের দ্বিতীয় নাম্বার যে নিয়ম সেটি। সো আমাদের দ্বিতীয় নাম্বার যে নিয়ম সেটি হচ্ছে আমরা কিছু কিছু ভার্ব আমরা প্যাসিভ ফর্মে নিয়ে যাই, আমরা জানি না কেন সেটা করি। এবং আমি স্টিল অনেক মেসেজ পাই যখন এই যে ডাই, এই আমার অমুকের মা মারা গেল, এরকম যখন মেসেজ আসে, সে মা মারা গেল বাক্যটি ওরা মেসেজে কিন্তু প্যাসিভে করে ফেলে। মনে রাখবে প্যাসিভ মানে হচ্ছে যে the work is done, the work was done, এরকম একটা বাক্যকে আমরা প্যাসিভ বলি। সুতরাং belong to, die, consist of, happen, comprise, prevail, এগুলোর সাথে কখনোই তোমরা প্যাসিভ করবে না। অর্থাৎ belong to টা is belonged বা was belonged এভাবে হবে না, die টা is died, was died এভাবে কখনো হবে না, consist of এটা is consisted of বা was consisted of এভাবে কখনো হবে না। হ্যাপেনটা আমরা এমনকি ভালো ইংরেজি জানি এরকম মানুষও কিন্তু আমরা হ্যাপেনটাকে হোয়াট ওয়াজ হ্যাপেন্ড লাস্ট নাইট এভাবে বলে ফেলি। অর্থাৎ ওয়াজ হ্যাপেন্ড, চিন্তা করে দেখো হ্যাপেন্ডের আগে আমরা ওয়াজ বা ইজ চিন্তা করে ফেলি, কিন্তু এভাবে বাক্যটি হবে না। কম্প্রাইজ, এর আগেও আমাদের কম্প্রাইজ ছিল, এবারও কম্প্রাইজ আসছে, কম্প্রাইজটাও কখনো প্যাসিভ হবে না, ইজ কম্প্রাইজড, ওয়াজ কম্প্রাইজড হবে না। প্রিভেইল, বিরাজমান থাকা, এই প্রিভেইল শব্দটি কখনোই প্যাসিভ হবে না, কিন্তু আমরা বাক্য গঠন করার সময় এই ভার্বগুলো নিয়ে আমরা প্যাসিভ করে ফেলি। এমন নয় যে মানে এগুলি ছাড়া আর অন্য কোনো ভার্বে প্যাসিভ হবে না, এরকম বিষয়টা নয়, কিন্তু অন্য অনেক ভার্ব আছে যেগুলি প্যাসিভ হয় না, কিন্তু এগুলো নিয়ে কেন আসছি আমি? আসলে এগুলো তোমাদের পরীক্ষায় বেশি বেশি আসে সেই জন্য। সো আমরা প্রথমে বিলং টু নিয়ে একটা বাক্য দিচ্ছি তোমাদের এখানে, দেখো দ্য বুক ইজ বিলংড টু মি। খেয়াল করে দেখো বিলং টুর আগে ইজ আছে এবং এটা প্যাসিভ ফর্মে আছে, সুতরাং এই বাক্যটি অশুদ্ধ। এই বাক্যটি হবে আসলে দ্য বুক বিলংস টু মি। মাই ডিয়ার স্টুডেন্টস, একটু মনে রাখিও বিলং টু নিয়ে যদি তোমাদের পরীক্ষায় এরকম কোনো বাক্য আসে দ্য বুক ওয়াজ বিলং টু, ইজ বিলং টু, তাহলে বাক্যটা ভুল হবে, তোমরা এটাকে এভাবে শুদ্ধ করবে দ্য বুক বিলংস টু মি। আমাদের দ্বিতীয় যেটি আইটেম আছে সেটা হচ্ছে যে ডাই। একটু আগে বললাম যে আমাদের মেসেজ, অনেকে মেসেজ লিখে যে মারা গেল, অমুক মারা গেল, মা মারা গেল, বাবা মারা গেল, মাই ফাদার ওয়াজ ডাইড লাস্ট নাইট, এভাবে বাক্যটি হবে না। সুতরাং ডাই কখনো প্যাসিভ হয় না, যেহেতু হি ওয়াজ ডাইড লাস্ট নাইট, এই বাক্যটি অশুদ্ধ। উত্তরটি হবে, শুদ্ধ উত্তরটি হবে কি? হি ডাইড লাস্ট নাইট। এরপরে আমাদের দ্বিতীয় যে আইটেমটি তোমাদের একটু আগে বলেছিলাম কনসিস্ট অফ শব্দটি কখনো ইজ কনসিস্টেড ওয়াজ কনসিস্টেড হবে না, সুতরাং দ্য ফ্যামিলি ইজ কনসিস্টেড অফ, এই বাক্যটি অশুদ্ধ। ইজ কনসিস্টেড অফ বাক্যটি প্যাসিভ, যেহেতু এটা অশুদ্ধ হবে। তাহলে আমাদের শুদ্ধ বাক্যটি কি হচ্ছে দেখো তো একটু, দ্য ফ্যামিলি consists of 5 members. Remember this. The family the family consists of 5 members. এভাবে শুদ্ধ উত্তরটা হবে। আমাদের পরের যে আইটেমটি সেটা হচ্ছে হ্যাপেন। এটা বলেছিলাম যে অনেক ইংরেজি জানা মানুষ এই বাক্যটাতে ভুল করে। হ্যাপেনটা মাথায় রাখবে, আমাকে বারে বারে আমার স্টুডেন্টদের বলতে হয়, ইন্টারমিডিয়েট স্টুডেন্টস বা অনার্স স্টুডেন্টদের বলতে হয় হ্যাপেন কখনো প্যাসিভ হয় না। So is happened, was happened এভাবে বাক্যটি হবে না। It was happened last night, এই বাক্যটি ভুল। শুদ্ধ উত্তরটি হবে কি? It happened last night. আমাদের যে পরের যে আইটেমটি আছে সেটি হচ্ছে যে কম্প্রাইজ। কম্প্রাইজ মানে গঠিত হওয়া। কনসিস্ট যেমন প্যাসিভ হয় না, কম্প্রাইজটাও প্যাসিভ হবে না। দ্য কমিটি ওয়াজ কম্প্রাইজড 5 মেম্বার্স, এই বাক্যটি অশুদ্ধ। আমাদের শুদ্ধ বাক্যটি কি হবে? দ্য কমিটি কম্প্রাইজড 5 মেম্বার্স। ওকে, সো কম্প্রাইজ বাক্যটির আগে ইজ ওয়াজ থাকবে, এটা মাথায় রাখবে, কিন্তু এটা প্যাসিভ হবে না। সঠিক উত্তরটা কি হবে তাহলে? দ্য কমিটি কম্প্রাইজড 5 মেম্বার্স।
এরপরে আমাদের নেক্সট যে নিয়মটি সেটি একটি দেখো, যে ভার্বগুলি রিফ্লেক্সিভ ভার্ব। এখন তোমরা হয়তো বলবে যে স্যার আগে তো আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন দেখেছি, রিফ্লেক্সিভ ভার্ব তো কখনো আমরা দেখি নাই। আসলে এখানে আমি যে ভার্বের পরে সেলফ বসাতে হয়, অর্থাৎ মাই সেলফ, হিম সেলফ, হার সেলফ বসাতে হয়, এগুলোকে আমরা রিফ্লেক্সিভ ভার্ব বলি। গ্রামারের ভাষায় কিন্তু রিফ্লেক্সিভ ভার্ব বলা হয়, কিন্তু আমাদের বাংলাদেশে বা আমরা এই শব্দটি হয়তো শুনি নাই। কিন্তু মনে রাখবে যে রিফ্লেক্সিভ প্রোনাউন যেমন মাই সেলফ, হিম সেলফ, হার সেলফ ভাবে বিষয় আছে। তো ইংলিশে কিছু ভার্ব আছে যেগুলোর পরে তোমাদের কি বসাতে হয়, মাই সেলফ, ভার্বের পরে মাই সেলফ, হিম সেলফ, হার সেলফ বসাতে হয়। সো এখানে তোমরা দেখো যে আমি অ্যাভেইল এর পরে ভি বসাইনি, এখানে ভিটা কিন্তু ভার্ব নির্দেশ করছে। তো অ্যাভেইল এর পরে এখানে আমি ভি বসাইনি, আসলে অ্যাভেইল শব্দটা ইটসেলফ ভার্ব, এটার অন্য কোনো ভার্ব, অন্য কোনো নাউন, অ্যাডজেক্টিভ এরকম ব্যবহার নেই। সেজন্য অ্যাভেইল শব্দটি থাকলেই তোমরা মনে করবে যে এটি ভার্ব। আর প্রাইড শব্দটি কিন্তু নাউনও হইতে পারে, ভার্বও হইতে পারে। সো নাউন হলে কিন্তু আমাদের এই যে রিফ্লেক্সিভ যে বিষয়টি সেটি কিন্তু হবে না, শুধু ভার্ব হলেই আমাদের রিফ্লেক্সিভ বিষয়টা দেখাইতে হবে বা প্রয়োগ করতে হবে। অ্যাবসেন্টের ক্ষেত্রেও কিন্তু সেম, অ্যাবসেন্টের ব্যবহারটা অ্যাডজেক্টিভ আকারেও আছে এবং ভার্ব আকারেও আছে। আবার বলছি অ্যাবসেন্টের ব্যবহারটা দুভাবে আছে, একটা অ্যাডজেক্টিভ, একটা ভার্ব। সুতরাং কেবল ভার্ব হলেই আমরা অ্যাবসেন্টের উপরে কি বসাবো, সেলফ বসাবো। তাহলে তোমরা দেখো এখানে আমরা দেখছি উই শুড অ্যাভেইল দ্য অপরচুনিটি, এই বাক্যটা কিন্তু ভুল। আমরা জানি যে অ্যাভেইল এরপর অবশ্যই আমাদের সেলফ বসাতে হয়। সুতরাং সঠিক উত্তরটা কি হবে, সঠিক উত্তর হবে কি হবে, উই শুড অ্যাভেইল আওয়ারসেলভস। এখানে একটু ভুল আছে, আওয়ারসেলফ শব্দটি একসাথে হবে আসলে, এই ভুলটা একটু তোমরা দেখে নিও। আওয়ারসেলভস এক শব্দ, এবং খেয়াল করে দেখো এরপরে কিন্তু একটা প্রেপোজিশন অফ আছে। তাহলে উত্তরটা কি হবে, উই শুড অ্যাভেইল আওয়ারসেলভস অফ দ্য অপরচুনিটি। আমাদের পরের যে বিষয়টি সেটা হচ্ছে যে বললাম প্রাইড, প্রাইড শব্দটি নাউন হলেই কেবল, সরি ভার্ব হলেই কেবল এরপরে সেলফ হবে। তোমরা দেখো তো উই শুড নট প্রাইড, এখানে মডাল ভার্বের পর অবশ্যই ভার্ব বসে, সুতরাং প্রাইড এখানে নাউন নয়, প্রাইড এখানে কি, প্রাইড এখানে ভার্ব, সেজন্য প্রাইডের পরে আমাদের সেলফ বসাতে হবে। তাহলে উত্তরটা কি হবে, উত্তরটা হবে উই শুড নট প্রাইড আওয়ারসেলভস। এখানে কিন্তু আবার আওয়ারসেলফ শব্দটা শুদ্ধভাবে আছে, তোমরা এভাবেই লিখবে কিন্তু, we should not pride ourselves on our wealth। তাহলে উত্তরটা কি হবে, we should not pride ourselves on our wealth। মনে রাখিও প্রেপোজিশনটা কিন্তু অন হবে, ইন হবে না, অফ হবে না, এটা মাথা রাখবে কিন্তু। এরপরে খেয়াল করে দেখো তো হি যদি সাবজেক্ট হয় তাহলে অ্যাবসেন্ট শব্দটি কি হবে, অ্যাডজেক্টিভ হবে নাকি ভার্ব হবে? তোমরা জানো যে সাবজেক্টের পরপরই ভার্ব বসে, সেজন্য অ্যাবসেন্ট এখানে ভার্ব আকারে বসছে বিদায় এরপরে কি হবে, সেলফ হবে। এই বাক্যটা একটু ভুল আছে, তোমরা একটু ঠিক করে নিও, আসলে হি অ্যাবসেন্স হবে। আমি ভিডিও এডিটিং এর ক্ষেত্রে এসে দেখতে পাচ্ছি যে আসলে এই ভুলটা হয়ে গেছে। তোমরা হি অ্যাবসেন্টেড অথবা হি অ্যাবসেন্স বিষয়টি এভাবে থাকবে, হয় অ্যাবসেন্টেড হবে অথবা অ্যাবসেন্স হবে। সো উত্তরটা কারেক্ট উত্তর কি হবে, হি অ্যাবসেন্টেড হিমসেলফ হইতে হবে, একটা মাথায় রাখি, হি অ্যাবসেন্টেড হিমসেলফ ফ্রম দ্য মিটিং। তাহলে আমরা আমাদের এই এই 3 নম্বর বিষয়টি যদিও আমরা এখানে 1 নাম্বার দিয়েছি, অনেকগুলি ভুল হয়তো তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা করতে গিয়ে হয়ে যাচ্ছে। সো এটা হবে আমাদের থার্ড আইটেম। থার্ড আইটেমে কি বললাম, যে ভার্বগুলির পরে রিফ্লেক্সিভ, অর্থাৎ যে ভার্বগুলির পরে সেল করবে, এবং এরকম ভার্ব কিন্তু বেশি না আমাদের পরীক্ষার জন্য, যদিও এরকম আরো অনেকগুলো ভার্ব আছে ইংরেজিতে, কিন্তু আমাদের পরীক্ষার জন্য মাত্র 3টি ভার্ব নিয়েছে। একটা হচ্ছে অ্যাভেইল, অ্যাভেলটা সবসময় ভার্ব হয় বলে আমি এখানে পাশে ভি রাখি না। একটা হচ্ছে প্রাইড, প্রাইডটা নাউনও হয় ভার্বও হয়, শুধু ভার্ব হলে সেলফ হবে, অ্যাবসেন্ট অ্যাডজেক্টিভও হয়, ভার্বও হয়। তো মাথায় রাখবে যে অ্যাবসেন্টটা কেবল ভার্ব হলে এরপরে কি হবে, সেলফ হবে। আমাদের 4 নাম্বার, ও আচ্ছা এখানে একটা কথা বলে দিই, তবে অ্যাবসেন্ট অ্যাডজেক্টিভ হিসেবে বসলে এরপরে সেলফ বসবে না। যেমন দেখো হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, এই বাক্যটা কিন্তু শুদ্ধ। এখন তোমরা খেয়াল করে দেখো তো অ্যাবসেন্টের পরে কিন্তু আমি এখানে ফ্রম বসাই নাই, কিন্তু এখানে অ্যাবসেন্ট এর আগে ওয়াজ আছে, ওয়াজটাই ভার্ব, অ্যাবসেন্ট কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, সেজন্য এখানে হিমসেলফ, হারসেলফ এগুলো হবে না। আমাদের যে পরবর্তী যে বিষয়টি, আমি এখানে যেহেতু একটা প্রাইড বিষয় আসছিল সেজন্য আমি আমাদের, সরি এখানে এটা বোধহয় আমাদের কি, হ্যাঁ ঠিক আছে 4 নাম্বার আইটেম হবে।
সো প্রাইড এই বিষয়টির সাথে একটা প্রাউডের বিষয় আছে, আমরা অনেক সময় গোলাই ফেলি। প্রাইড প্রাউড জিনিসটা কি, আসলে দুটি শব্দ একই শব্দ, একই অর্থবোধক, তবে একটি হচ্ছে নাউন বা ভার্ব, প্রাইড হচ্ছে নাউন বা ভার্ব এবং প্রাউড হচ্ছে অ্যাডজেক্টিভ। এর তিন ধরনের ব্যবহার এবং তিন ধরনের বাক্যবিন্যাস বা স্ট্রাকচার আছে, তোমরা কেউ দেখে নাও। যেমন ধরো প্রাউড হলে কিরকম হবে, প্রাউড অ্যাডজেক্টিভ যেহেতু এর আগে অ্যাম ইজ আর ওয়াজ হয়ে লাগতেছে আমাদের, আই এম প্রাউড, এবং এরপরে প্রেপোজিশনটা খেয়াল করে দেখো তো, আই এম প্রাউড অফ মাই কান্ট্রি, একটা অফ হবে, এবং এখানে খেয়াল করে দেখো তো প্রাউড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এরপরে আমাদের বি নাম্বার আইটেমটি হচ্ছে যে আই টেক প্রাইড। খেয়াল করে দেখো এখানে প্রাইড কিন্তু নাউন, কারণ ভার্ব হচ্ছে টেক। সো আই টেক প্রাইড, প্রাইড হচ্ছে নাউন, এর উপরে একটি প্রেপোজিশন আছে, সেটা খেয়াল করে দেখো, আই টেক প্রাইড ইন, অন হবে না কিন্তু। প্রাইড যদি ভার্ব হয় তখন অন হয়, প্রাইড যদি নাউন হয় তখন কিন্তু ইন হয়, আর প্রাউড যদি অ্যাডজেক্টিভ হয় তখন কিন্তু অফ হচ্ছে। একটু খেয়াল করে দেখিও প্রেপোজিশন গুলা, প্রাউড হলে অফ হচ্ছে, প্রাইড যদি কি হয় নাউন হয় তখন ইন হচ্ছে, আর প্রাইড যদি ভার্ব হয় তখন কিন্তু সেলফ বসাইতে হবে এবং প্রেপোজিশনটা কিন্তু ইন না হইয়া অন হবে, খেয়াল করে দেখো। সো সঠিক উত্তর কি হবে, শি প্রাইডেড হারসেলফ অন হার বিউটি। এখানে খেয়াল করে দেখো তো, প্রাইডটা সাবজেক্টের পরপরই বসছে না, সাবজেক্ট হচ্ছে শি, এর পরপরই যেহেতু বসছে সুতরাং এটা কি ভার্ব। সো প্রাইড যদি ভার্ব হয় তাহলে কি হয়, সেটা আমরা একটু আগেই 3 নম্বর আইটেমে পড়েছিলাম, প্রাইড যদি ভার্ব হয় এরপর সেলফ বসাইতে হয়। সো মাথায় রাখবে যে প্রাইড ভার্ব হলে এরপরে সেলফ বসাইতে হবে। হুম, এবার আমরা চলে আসছি আমাদের মোস্ট ডিফিকাল্ট, অর্থাৎ আজকের ক্লাসটা আমি যে কারণে অবতারণা করেছি, আজকের ক্লাসটা আমি যে জন্যে নিয়ে আসছি তোমাদের জন্য, সেটি হচ্ছে এই সাবজাংটিভ বিষয়টার জন্য আমি নিয়ে আসছি। আসলে আমাদের গ্রামার বই যেগুলো আছে সেগুলাতে কিন্তু সাবজাংটিভ বিষয়টা সেভাবে আলোচনা হয় না, অর্থাৎ সাবজাংটিভ জিনিসটা তারা বলে না, কিন্তু গ্রামারটা ঠিকই মোরলেস বলে, কিন্তু এটা যে সাবজাংটিভ বিষয়টা তারা বলে না। তোমরা কিন্তু টার্মটা মাথায় রাখবা, সাবজাংটিভ দুই প্রকার, একটা প্রেজেন্ট সাবজাংটিভ, একটা পাস্ট সাবজাংটিভ। সো প্রেজেন্ট সাবজাংটিভ তোমাদের পরীক্ষায় কিন্তু আসে না, তোমাদের পরীক্ষায় কেবল আসে পাস্ট সাবজাংটিভ। সেজন্য আমি আজকে তোমাদের জন্য সাবজাংটিভ তথা পাস্ট সাবজাংটিভ নিয়ে আসছি। এখন পাস্ট সাবজাংটিভ গুলো কখন হয়, খেয়াল করে দেখো পাশে যে শব্দগুলি আছে, উইশ, উড দ্যাট, অ্যাজ ইফ, অ্যাজ দো, ইট ইজ হাই টাইম, ফ্যান্সি, এই শব্দগুলি যদি কোনো বাক্যে থাকে এবং এরপরে যে একটা ক্লজ থাকে, ক্লজ মানে এরপরে যে একটা সাবজেক্ট ভার্ব থাকে, তাহলে সেই সাবজেক্ট ভার্ব অংশটি কিন্তু সাবজাংটিভ হবে, মাথায় রাখিও। তাহলে সাবজাংটিভের যে বিষয়টি আছে সেটা একটু দেখো, সাবজাংটিভের আগের বাক্যটা খেয়াল করে দেখো, সাবজাংটিভের পরে একটা বাক্য হবে, উইশ এর পরে একটা বাক্য হবে, উড দ্যাট এর পরে একটা বাক্য হবে, ইজ অ্যাজ ইফ এর পরে একটা বাক্য হবে, অ্যাজ ডু এর পরে একটা বাক্য হবে, ইট ইজ হাই টাইম এর পরে একটা বাক্য হবে, ফ্যান্সি এর পরে একটা বাক্য হবে। তার মানে তাহলে পরের বাক্যটি খেয়াল করো, আগের বাক্যটি খেয়াল করে দেখো, আগের বাক্যটা যদি সাবজাংটিভের আগের বাক্যটা যে প্রেজেন্ট টেন্স হয়, আমাদের সাবজাংটিভের পরের বাক্যটা কিন্তু পাস্ট টেন্স হবে। আবার সাবজাংটিভ অংশের অর্থাৎ উইশ, উড দ্যাট এর আগের বাক্যটা যদি পাস্ট টেন্সে হয়, তাহলে পরের বাক্যটা কিন্তু পাস্ট টেন্সে নয়, পাস্ট পারফেক্ট টেন্স। মাথায় রাখি, আমি আবার বলছি গ্রামারটা, তোমরা হয়তো একটু বিভ্রান্ত হবে, যেহেতু বিষয়টি আমাদের গ্রামার বইতে সেভাবে করে আলোচনা হয় না। সাবজাংটিভ দুই প্রকার, প্রেজেন্ট সাবজাংটিভ এবং পাস্ট সাবজাংটিভ। যেহেতু প্রেজেন্ট সাবজাংটিভ বিষয়টি তোমাদের পরীক্ষায় খুব একটা আসে না, সেজন্য আমি আজকে সেটা আলোচনা করছি না। আজকে শুধু আমি আলোচনা করব পাস্ট সাবজাংটিভ নিয়ে। পাস্ট সাবজাংটিভ ব্যবহার হয় উইশ, উড দ্যাট, অ্যাজ ইফ, অ্যাজ দো, ইট ইজ হাই টাইম, ফ্যান্সি এগুলোর সাথে, অর্থাৎ এগুলোর পরে যদি একটা ক্লজ থাকে তার সাথে সাবজাংটিভ হবে। তো সাবজাংটিভের ক্ষেত্রে বিষয়টা কিরকম, আগে যদি প্রেজেন্ট টেন্স হয় পরে পাস্ট টেন্স, আগে যদি পাস্ট টেন্স হয় পরে পাস্ট পারফেক্ট। আমি নিচে উদাহরণগুলো দিলে তোমাদের কাছে বিষয়টা হয়তো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে খেয়াল করে দেখো তো, ইট ইজ হাই টাইম, এরপরে কিন্তু উই স্টপ ইট একটা ক্লজ আছে। তাহলে উই স্টপ ইট জিনিসটা আগে যেহেতু ইট ইজ প্রেজেন্ট টেন্স আছে, উই স্টপ ইট এটা কিন্তু পাস্ট টেন্স হবে, সুতরাং কারেক্ট হবে কি, ইট ইজ হাই টাইম উই স্টপড ইট। তাহলে খেয়াল করে স্টপ ইট হচ্ছে না, হচ্ছে কি স্টপড ইট, পাস্ট টেন্স, কারণ এটা সাবজাংটিভ। আই উইশ, আই ডু ইট নাও,
খেয়াল করে দেখো তো উইশ এর পর একটা ক্লজ আই ডু একটা ক্লজ আছে কিনা, হ্যাঁ আছে, তাহলে এটা পাস্ট টেন্সে হইতে হবে। যদিও এখানে আই উইশ আই ডিড ইট নাও আছে, তবে এটা তোমরা চাইলে এটা আই উইশ আই কুড ডু ইট নাও। বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাংলাদেশে দেখতে পাই যে উইশ এর পরে তারা কুড বসায়, সুতরাং উইশ এবং উড দ্যাটের ক্ষেত্রে তারা কুড বসায়, সুতরাং তোমরা উইশ এর পরে পাস্ট টেন্স না করে চাইলে তোমরা কুড বসাতে পারো। আই উইশ আই ডিড ইট নাও অথবা আই উইশ আই কুড ডু ইট নাও। এরপরে আসছে হি টক্স অ্যাজ ইফ। ওই দেখতে পাচ্ছ তোমরা উপরে অ্যাজ ইফ শব্দটি আছে, অ্যাজ ইফ এর পরে ক্লজ থাকলে সেই ক্লজটি আগে প্রেজেন্ট টেন্স থাকলে পরে পাস্ট টেন্স। এখন প্রশ্ন হচ্ছে অ্যাজ ইফ এর আগে কোন টেন্স আছে? টক্স প্রেজেন্ট টেন্স আছে, তাহলে পরে পাস্ট টেন্স হবে। অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, খেয়াল করে দেখো নোজ এভরিথিং প্রেজেন্ট টেন্স হবে না, পাস্ট টেন্স হবে। হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। হি টকড অ্যাজ দো, খেয়াল করে দেখো অ্যাজ দো উপরে আছে, অ্যাজ দো থাকলে কি হবে? আগে প্রেজেন্ট টেন্স পরে পাস্ট টেন্স, আগে পাস্ট টেন্স পরে পাস্ট পারফেক্ট। এখন অ্যাজ দো এর আগে কোন টেন্স আছে? টকড, পাস্ট টেন্স, সুতরাং পরে কি হবে? পাস্ট পারফেক্ট হবে। এখানে একটা গ্রামারগত ভুল আছে, আই হ্যাড নিউ আছে, আসলে এটা হবে আই হ্যাড নোন। তাহলে তোমরা এটা শুদ্ধ করো না বাক্যটি, আমি তাড়াহুড়া করতে গিয়ে ভুল ঢুকে গেছে। তাহলে হি টকড অ্যাজ দো হি হ্যাড নোন ইট, অর্থাৎ কে এন ও ডাব্লিউ এন, নোন ইট, এভাবে বিষয়টি হবে। আর উড দ্যাট থাকলে কি হবে দেখো, উড দ্যাট আই ক্যান ফ্লাই হবে না, উড দ্যাট এর পরে একটা যে ক্লজ আছে সেই ক্লজটা পাস্ট টেন্স হবে। এখানে কি হচ্ছে? উড দ্যাট আই কুড ফ্লাই হবে। এখন আমরা চলো লেটস হ্যাভ এন এক্সাম অন সাবজেক্টিভ। যেহেতু সাবজেক্টিভ খুব গুরুত্বপূর্ণ জিনিস, চলো আমরা এই বিষয়টা কতটুকু বুঝেছি না বুঝেছি সেটা নিয়ে আমরা এখানে দেখি কি আছে। এখন দেখো তো উই উইশ দে নো অ্যাবাউট দোজ পিপল। খেয়াল করে দেখো তো এখানে উইশ এরপরে দে নো ক্লজ যেহেতু আছে, এটা সাবজেক্টিভে যাবে। এখন দেখো তো উইশটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স, সুতরাং পরেরটা পাস্ট টেন্স হবে। তবে আমি তোমাদের বললাম যে উইশ এর পরে করে বসানো যায়, তাহলে উত্তরটা কি হবে? দ্য নিউ হবে অথবা দ্য কুড নো হবে। তাহলে উত্তরটা কি হবে? উই উইশ দ্য নিউ অথবা কুড নো অ্যাবাউট দোজ পিপল। এরপরে বাক্যটা কি হলো? শি উইশেস হবে, আবার ভুল করেছে, বারে বারে ভুল হতেই আছে হতেই আছে, মানে তাড়াহুড়া করতে গিয়ে হয়তো এই ভুলটুকু হচ্ছে। তোমরা শি উইশেস মনে রাখিও, এটা বাক্যটা ইয়েস দিও তোমরা। শি উইশেস, তাহলে উইশ যেহেতু আছে পরবর্তী যেহেতু ক্লজ আছে কিনা, হ্যাঁ আছে। শি নাও এটা ক্লজ, তাহলে আগেরটা প্রেজেন্ট টেন্স থাকলে পরে একটা পাস্ট টেন্স, তাহলে শি উইশেস প্রেজেন্ট টেন্স যেহেতু আমি পরে পাস্ট টেন্স দিব। শি কুড নো অথবা শি নিউ। খেয়াল করে দেখো উইশ এর পরে আমরা পাস্ট টেন্সে করতে পারি অথবা কুডও বসাতে পারি, তাহলে উত্তরটা কি হবে? শি নিউ অথবা কুড নো হবে। এরপরে হচ্ছে আই উইশ দ্যাট থিঙ্ক টুয়াইস বিফোর ডুইং দ্যাট। এখন দেখো তো উইশ এর পরে দ্যাট থিঙ্ক ক্লজ আছে কিনা। আমি আবার বলছি ক্লজ মানে হচ্ছে সাবজেক্ট ভার্ব, তাহলে দ্যাট থিঙ্ক, হ্যাঁ সাবজেক্ট ভার্ব আছে তার মানে ক্লজ আছে, সুতরাং এটা কি হবে? পাস্ট টেন্স হবে উইশ এর পরে। এখন পাস্ট টেন্স থট হতে পারে, টিএইচ ও ইউ জিএস টি থট, অথবা কুড থিঙ্ক, আই উইশ দে কুড থিঙ্ক টুয়াইস বিফোর ডুইং দ্যাট। তাহলে খেয়াল করে দেখো অ্যান্সারটা কি হচ্ছে? আই উইশ দে থট অথবা আই উইশ দে কুড থিঙ্ক টুয়াইস বিফোর ডুইং দ্যাট। এরপর আমি চালাকি করে তোমাদের উইশটাকে হাইড করে ফেলেছি, ব্র্যাকেটের মধ্যে রেখেছি। এখন তোমাকে দেখতে হবে যে পরের ক্লজে কোন টেন্স আছে। পরের ক্লজে পাস্ট টেন্স থাকলে আমি এটা প্রেজেন্ট টেন্স করতাম, তোমরা ওই যে সাবজেক্টিভে নিয়মে দেখেছো সাবজেক্টিভের পরেরটা পাস্ট টেন্স, আগেরটা প্রেজেন্ট টেন্স, আগেরটা প্রেজেন্ট টেন্স, পরেরটা পাস্ট টেন্স, আগেরটা পাস্ট টেন্স, পরেরটা পাস্ট পারফেক্ট। এখানে যেহেতু হ্যাড অ্যাপ্লাইড পাস্ট পারফেক্ট আছে, তার মানে উইশটা কি হবে? পাস্ট টেন্সে হবে। তাহলে কি হবে? এটা শি উইশড হবে। She wished she had applied for the bank position. She proceeded as if থাকলে তোমরা দেখো যে কি হয়, as if থাকলেও সাবজেক্টিভ হবে। সেক্ষেত্রে আগে প্রেজেন্ট টেন্স আছে নাকি পাস্ট টেন্স আছে? হ্যাঁ আগে পাস্ট টেন্স যেহেতু আছে তাহলে পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স মানে একটা হ্যাড বসবে, তাহলে কি হবে? She proceeded as if I had not spoken to him. আবার বলছি, she proceeded as if I had not spoken to him. I had not spoken to him হবে। আবার দেখতে পাচ্ছ as if আছে, as if এর আগে কোন টেন্স আছে? as if এর আগে প্রেজেন্ট টেন্স আছে, তাহলে পরেরটা কি হবে? পাস্ট টেন্স হবে, তাহলে কি হবে? she knew everything হবে। তাহলে she pretends as if she knew everything. She pretends as if she knew everything.
এরপরে হচ্ছে যে she behaves as though আছে সাবজাংটিভ হবে। এখন দেখো তো আগে কোন টেন্স আছে, আগে একটা প্রেজেন্ট টেন্স, she behaves প্রেজেন্ট টেন্স না? হ্যাঁ, প্রেজেন্ট টেন্স যেহেতু তাহলে পরেরটা কি হবে, পাস্ট টেন্স হবে। কিন্তু মনে রাখিও সাবজাংটিভে বি ভার্বটা কিন্তু ওয়্যার হয়, ওয়াজ হবে না। তাহলে কি হবে, she behaves as though she were a man। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে, she behaves as though she were a man। এরপর আবার আমাদের as if আছে। এখন দেখো তো as if এর আগে কোন টেন্স, she acts প্রেজেন্ট টেন্স, তার মানে এই পরেরটা ফার্স্ট টেন্স হবে। এখন বিভার্ব হলে একটু আগে সাবজেক্টিভে বিভার্বটা কি হবে, বললাম ওয়াজ হয় নাকি ওয়্যার হয়? হ্যাঁ, এটা কি হবে, ওয়্যার হবে। তাহলে she acts as if she were a princess। আমাদের পরবর্তী বিষয়টা হচ্ছে he looked as though এর আগে কোন টেন্স হবে, as though এর আগে পাস্ট টেন্স হবে। as though এর আগে প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স, পাস্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট। তার আগে যেহেতু পাস্ট টেন্স আছে তাহলে পরেরটা কি হবে, পাস্ট পারফেক্ট হবে। he looked as though he had known the answer। তাহলে কি হবে, he had known হবে যেহেতু আগে পাস্ট টেন্স আছে। আমাদের পরবর্তী আইটেমটা আবার as if আছে। as if এর আগে দেখো কোন টেন্স আছে, since যেহেতু প্রেজেন্ট টেন্স, পরেরটা কি হবে, পাস্ট টেন্স হবে। তাহলে কি হবে, পাস্ট টেন্সটা যেহেতু নট আছে, তোমরা জানো যে পাস্ট টেন্সের নেগেটিভ বাক্যটা ডিড নট দিয়ে হয়। তাহলে he seems as if he did not sleep। do not, does not sleep হচ্ছে প্রেজেন্ট টেন্স, did not sleep হচ্ছে পাস্ট টেন্স। যেহেতু আমাদের পাস্ট টেন্স লাগবে সেজন্য আমরা উত্তরটা কি হবে, he did not sleep for days। he seems as if he did not sleep for days। I wish you be here। এখন দেখতে পাচ্ছ যে উইশটা প্রেজেন্ট টেন্স, সুতরাং পরেরটা সাবজেক্টিভ হবে, সাবজেক্টিভের পাস্ট টেন্স হবে এবং বিভার্ব থাকলে সেটা কি হয়, ওয়্যার হয়। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, আমাদের অ্যান্সারটা হবে ওয়্যার। সো আই উইশ ইউ ওয়্যার হিয়ার। আমাদের পরের আইটেমটা হচ্ছে যে ইটস টাইম অথবা ইটস হাই টাইম। তোমরা জানো যে ইটস টাইম অথবা ইটস হাই টাইম এটাও সাবজেক্টিভ। এরপরে কি হবে, আগেরটা যেহেতু ইট ইজ প্রেজেন্ট টেন্স তাহলে পরেরটা পাস্ট টেন্স হবে এবং পাস্ট টেন্স বিভার্বটা কি হয়, বিভার্বটা ওয়্যার হবে। ইটস টাইম দ্য কিডস ওয়্যার ইন ব্যাগ, এভাবে বিষয়টি হবে। সো পরের আইটেমটা হচ্ছে ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম এটাও সাবজেক্টিভ, ইট ইজ প্রেজেন্ট টেন্স যেহেতু পরেরটা পাস্ট টেন্স হবে। সো চেঞ্জের পাস্ট টেন্স কি হবে, ইট ইজ হাই টাইম ইউ চেঞ্জড your bad habits। ইট ইজ হাই টাইম ইউ চেঞ্জড your bad habit। আমাদের পরের সম্ভবত লাস্ট যে আইটেমটি আছে সেটা হচ্ছে যে আবার ইট ইজ টাইম। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম সেম, সুতরাং এটাও সাবজেক্টিভ। ইট ইজ টাইম যেহেতু প্রেজেন্ট টেন্স, পরেরটা হবে পাস্ট টেন্স, তাহলে কি হবে, ইট ইজ টাইম she, past tense wake up এর past tense কি হবে, woke up, woke, woke up। তাহলে it is time she woke up from bed। ওকে, আমাদের নেক্সট যে আইটেমটি অর্থাৎ আমাদের বোধহয় 6 নম্বর যে আইটেমটি সেটি দেখো কি, আমাদের 6 নম্বর আইটেম হচ্ছে সিন্স এর ব্যবহার। সিন্স এই আইটেমটি পরীক্ষায় বারে 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 আসে, কিন্তু আমরা সেভাবে করে এই আইটেমটার উপর মনোযোগ দিই না। একটু মনোযোগ দিলে বিষয়টি কত সহজ, খুবই সহজ। তোমরা দেখো যে আমাদের সিন্স নিয়ে 3টা বিষয় আছে। সিন্স এর আগে একটু আগে যে সাবজেক্টটি ছিল তারই মতো করে সিন্স এর আগে প্রেজেন্ট টেন্স হলে পরে হবে পাস্ট টেন্স, সিন্স এর আগে পাস্ট টেন্স হলে পরে হবে পাস্ট পারফেক্ট। আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সিন্স এর পরে যদি সময় থাকে, অর্থাৎ সিন্স মানডে, সিন্স ফ্রাইডে, সিন্স জানুয়ারি, সিন্স 2011 এরকম সিন্স এর পরে যদি সময় থাকে তাহলে তার আগের বাক্যটি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে। মাথায় রাখি এটা। আমি আবার বলছি, সিন্স এর আগে প্রেজেন্ট টেন্স সাবজেক্টিভের মতোই, পরে হবে পাস্ট টেন্স। সিন্স এর আগে পাস্ট টেন্স সাবজেক্টিভের মতোই, পরে হবে পাস্ট পারফেক্ট। এবং সিন্স এর পরে যদি সময় থাকে তাহলে তার আগে ক্লজটিতে অবশ্যই হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকবে। চলো আমরা বাক্যগুলো দেখি, বাক্যগুলো দেখলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখো তো, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, সিন্স এর আগে কোন টেন্স আছে, প্রেজেন্ট টেন্স আছে, তাহলে পরেরটা হবে পাস্ট টেন্স। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই ওয়েন্ট হোম। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই ওয়েন্ট হোম। দেখো সিন্স এর পরে যে আই গো আছে, গোটা কিন্তু ওয়েন্ট হয়ে যাচ্ছে, কারণ সিন্স এর আগে প্রেজেন্ট টেন্স থাকলে পরে কি হবে, পাস্ট টেন্স হবে। এখন আমাদের পরের যে বিষয়টি সেটা ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই মিট ইউ। এখন দেখো তো সিন্স এর আগে ইট ইজ প্রেজেন্ট টেন্স কিনা, হ্যাঁ প্রেজেন্ট টেন্স।
সেজন্য আমাদের আই মিট হয়ে যাবে পাস্ট টেন্স। মিটের পাস্ট টেন্স কি? ম্যাট। তাহলে উত্তরটা কি হবে? ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, ও সরি এটা ভুল আছে, এটা আসলে হ্যাড ম্যাট হবে না বা হ্যাড মিট হবে না, এটা অ্যান্সারটা হবে কি হবে? সিন্স আই ম্যাট ইউ, আই মিট হি ম্যাট, মাথায় রাখিও। তাড়াহুড়া করতে গিয়ে ভুলটা হয়ে গেছে, তোমরা একটু খেয়াল করিও। আমাদের পরবর্তী যে আইটেমটি আছে সেটা হচ্ছে মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স বাংলাদেশ। এখন খেয়াল করে দেখো সিন্স এর আগে কোন টেন্স আছে, তুমি দেখতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নাকি পাস্ট টেন্স। অনেকে এখানে বিভ্রান্ত হয়ে যায়, হ্যাভ পাস্ট বোধহয় পাস্ট টেন্স, আসলে তা নয়। হ্যাভ পাস্টটা প্রেজেন্ট পারফেক্ট, তার মানে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স থাকলে পরেরটা পাস্ট টেন্স। তাহলে কি হবে? মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট। দেখতে পাচ্ছ? তাহলে বাংলাদেশ কি হবে? বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট হবে। এরপরে আমাদের আবার ওই যে বললাম সিন্স এর পরে সময় থাকলে কি হয়? সিন্স এর পরে সময় থাকলে হ্যাভ বিন হ্যাজ বিন হয়। তাহলে খেয়াল করে দেখো উই বি হিয়ার ইন চিটাগং সিন্স 1996। সিন্স এর পরে যেহেতু সময় আছে তাহলে আমাদের আগে হ্যাভ বিন বা হ্যাজ বিন হবে। তাহলে কি হবে উত্তরটা? উই হ্যাভ বিন হিয়ার ইন চিটাগং সিন্স 1996। এখন সম্ভবত এটা আমাদের লাস্ট আইটেম। দেখো তো আই সাফার ফ্রম ফিভার সিন্স ফ্রাইডে। সিন্স এর পরে যেহেতু সময় আছে হ্যাভ বিন হবে, আই হ্যাভ বিন, বিন এর পরে সাফারটা সাফারিং হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স ফ্রাইডে। তাহলে খেয়াল করে দেখিও আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সিন্স এর ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় বারে বারে আসে। সো সিন্স এর আগে প্রেজেন্ট টেন্স থাকলে তোমার মাথায় রাখবে পরে একটা পাস্ট টেন্স হবে, আর সিন্স এর আগে পাস্ট টেন্স থাকলে পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স হবে, আর সিন্স এর পরে সময় থাকলে আগে তোমরা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাবে। আমাদের 7 নম্বর যেটি আইটেম সেটি হচ্ছে যে কজেটিভ ভার্ব। মাথায় রাখি, কজেটিভ ভার্ব জিনিসটা শুনলে অনেকে হয়তো ভয় পেয়ে গেছো। কজেটিভ ভার্ব জিনিসটা আবার কি, এটা তো আগে শুনি নাই। আসলে এটা খুব সহজ একটা জিনিস, আমরা বাংলায়ও অহরহ কজেটিভ ভার্ব ব্যবহার করি। দেখো তো, আমি হাসলাম, হাসা জিনিসটা আমিই করেছি। আবার আমি তাকে হাসালাম, এই হাসা জিনিসটা কিন্তু আমি হাসি নাই, আমি অন্য কাউকে হাসাইছি। এই বিষয়টাকে আমরা কজেটিভ ভার্ব বলি। ইংলিশে কিন্তু কিছু কজেটিভ ভার্ব অলরেডি আছে, যেমন ধরো সি দেখা, শো দেখানো, ইট খাওয়া, ফিড খাওয়ানো, নো জানা, ইনফর্ম জানানো। কিন্তু সকল ভার্বের তো এরকম কজেটিভ ফর্ম নাই। যেমন ধরো হাসা, ইংরেজি লাভ, কিন্তু হাসানো নাই। ক্রাই মানে কাঁদা, কিন্তু কাঁদানো নাই। আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, কিন্তু বোঝানো নাই। এরকম আমাদের অনেকগুলো, যেমন ক্যারি বহন করা, বহন করানো, এরকম আমাদের ফর্মগুলো নেই। এরকম যেহেতু সবগুলা ভার্বের পজিটিভ ফর্ম নেই, তখন আমরা এই মেক, হ্যাভ, গেট এর মাধ্যমে পজিটিভ ভার্বগুলো গঠন করি। যেমন ধরো আমি যদি বলি যে আমি আমার চিঠিটা লিখিয়েছি, তো লেখা তো ইংরেজি রাইট, কিন্তু লিখিয়েছি ইংরেজিটা তো না ইংলিশে, তখন আমাদের এই মেক, হ্যাভ, গেট এর সাহায্যে এই বাক্যটি করতে হবে। এখন কিন্তু পজিটিভ ভার্বে এখানে আমি তোমাদের তিনটা ভার্ব দিচ্ছি, মেক, হ্যাভ, গেট, এবং স্ট্রাকচারও কিন্তু তিনটা। অর্থাৎ পজিটিভ ভার্বের স্ট্রাকচার কয়টা বললাম? তিনটা। খেয়াল করে দেখো, মেক, হ্যাভ এর পরে অবজেক্ট থাকবে, এরপরে ভার্ব থাকবে। এখন অবজেক্ট যদি ব্যক্তি অবজেক্ট হয়, তাহলে ভার্বটাতে কি ফর্ম হচ্ছে? বেস ফর্ম। অর্থাৎ ভার্বের সাথে কোনো কিছুই যুক্ত হবে না, আইএনজিও হবে না, টুও হবে না, এটাকে আমরা বেস ফর্ম বলি। আর গেট এর পরে যদি অবজেক্টের ব্যক্তি হয়, তাহলে ভার্বটি ইনফিনিটিভ তথা টু যুক্ত হবে, মাথায় রাখি। অর্থাৎ মেক, হ্যাভ এর পরে ব্যক্তি হলে এরপরের ভার্বটা টু যুক্ত হবে না বা আইএনজি যুক্ত হবে না। আর গেট এর পরে অবজেক্টের যদি ব্যক্তি হয়, তাহলে কিন্তু আমাদের ভার্বের সাথে টু বসাতে হবে। কিন্তু মেক, হ্যাভ, গেট এর পরে যদি অবজেক্টটা বস্তু হয়, তাহলে সবার ক্ষেত্রে একই নিয়ম, ভার্বটা হবে পাস্ট পার্টিসিপল। আমি আবার বলছি, জিনিসটা একটু মুখস্থ করতে হবে তোমাদের। মেক, হ্যাভ এরপরে অবজেক্ট যদি ব্যক্তি হয়, তাহলে ভার্বটা বেস ফর্ম হবে। গেট এর পরে যদি অবজেক্টটা যদি ব্যক্তি হয়, তাহলে ভার্বটা টু ফর্ম হবে। আর মেক, হ্যাভ, গেট এর পরে যদি ভার্বটা ব্যক্তি না যদি বস্তু হয়, তাহলে ভার্বটা অবশ্যই পাস্ট পার্টিসিপল হবে। আমাদের এই বাক্যটি দেখো, হি মেক দ্য সার্ভেন্ট ডু ইট, এখানেও একটা ভুল আছে, আসলে হি মেক্স হবে অথবা হি মেড হবে। তাহলে হি মেড দ্য সার্ভেন্ট, খেয়াল করে দেখো তো সার্ভেন্ট এটা ব্যক্তি নাকি বস্তু? হ্যাঁ, সার্ভেন্টটা ব্যক্তি, তাহলে ডু ইটটা বেস ফর্ম হবে যেহেতু মেক আছে। তাহলে অ্যান্সারটা কি হবে?
তাহলে হি মেক্স অথবা হি মেড দ্য সার্ভেন্ট ডু ইট, অথবা ভার্বটা ডু হবে এখানে মাথায় রাখা। আমাদের পরবর্তী যে আইটেমটি সেটি দেখো তো, হি হ্যাড দ্য ওয়েটার ব্রিং আ কাপ অফ টি। তোমরা দেখছো যে হ্যাভ আছে, হ্যাভটা আসলে হ্যাডও হইতে পারে, এখানে হ্যাড যেহেতু আছে। এখন ওয়েটারটা ব্যক্তি নাকি বস্তু? হ্যাঁ, ওয়েটার মানে তো আমরা জানি যে হোটেলে ওয়েটাররা আমাদেরকে সার্ভ করে, ওয়েটার মানে মানুষ। সো ওয়েটার ব্যক্তি, অবজেক্ট যেহেতু, এরপরে ভাবটা বেস ফর্ম হবে যেহেতু হ্যাভ আছে। সো অ্যান্সারটা কি হবে আমাদের? ব্রিংটার সাথে কোনো টু আইএনজি যুক্ত হবে না, ব্রিং ব্রিং থেকে যাবে। তাহলে হি হ্যাড দ্য ওয়েটার ব্রিং আ কাপ অফ টি, হি হ্যাড দ্য ওয়েটার ব্রিং আ কাপ অফ টি। ব্রিংটা ব্রিঙ্গিং বা টু ব্রিং হচ্ছে না। আমাদের যে পরবর্তী যে আইটেমটি আছে সেটি দেখো তো কি আছে, হি গট হিম টাইপ এ লেটার। তোমরা জানো যে গেটের পরেই ব্যক্তি হলে তাহলে এরপরে টু বাড়াইতে হয়। তাহলে হিমটা কি ব্যক্তি? অফকোর্স ব্যক্তি। তাহলে হি গট হিম যেহেতু ব্যক্তি, তাহলে টাইপটা অ্যান্সার কি হবে? টু টাইপ হবে, টু বাড়াইতে হবে। তাহলে হি গট হিম টু টাইপ এ লেটার, হি গট হিম টু টাইপ এ লেটার, হি গট হিম টু টাইপ এ লেটার, হি গট হিম টু ডু ইট। এবার বিষয়টা হবে। হি গট দ্য নার্স প্রিপেয়ার মেডিসিন। তাহলে খেয়াল করে দেখো তো গেটের পরে ব্যক্তি আছে কিনা। নার্স কি ব্যক্তি? অফকোর্স ব্যক্তি। নার্স তো সেবিকা, হাসপাতালে দেখা যায়। সো গেটের পরে ব্যক্তি যেহেতু আছে, এটা টু প্রিপেয়ার হবে। তাহলে অ্যান্সারটা কি হবে? হি গট দ্য নার্স টু প্রিপেয়ার মেডিসিন। আমাদের পরবর্তী যে আইটেমটি আছে সেটা হচ্ছে হি গট দ্য কার, হি গট দ্য কার। কার কি ব্যক্তি? অফকোর্স নট, কার ব্যক্তি নয়, কার হচ্ছে বস্তু। তাহলে গেটের পরে দা কার কি হবে? ওয়াশড হবে। পাস্ট পার্টিসিপল আছে আমাদের 3 নম্বর নিয়মটা দেখো তো, ভার্বে পাস্ট পার্টিসিপল, সেজন্য হি গট দা কার কি হবে? ওয়াশড হবে। সো হি গট দা কার ওয়াশড। আমাদের যে পরবর্তী যে আইটেমটা আছে, হি হ্যাড দা প্ল্যান ইমপ্লিমেন্ট। দেখো তো হ্যাড দা প্ল্যান, প্ল্যান কি ব্যক্তি নাকি বস্তু? প্ল্যান মানে তো পরিকল্পনা, পরিকল্পনা কি ব্যক্তি? বলে না। তাহলে যেহেতু ব্যক্তি নয়, আমাদের পরবর্তী ভার্বটা ইমপ্লিমেন্ট, এটা পাস্ট পার্টিসিপল হয়ে ইমপ্লিমেন্টেড হবে। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে আমাদের? হি হ্যাড দ্য প্ল্যান ইমপ্লিমেন্টেড, হি হ্যাড দ্য প্ল্যান ইমপ্লিমেন্টেড। চলো আমরা একটা পরীক্ষায় যাই। পজিটিভ ভার্ব যেহেতু কঠিন, আমরা একটা পরীক্ষাতে চলে যাই। আমি এখানে অনেকগুলো বাক্য দিব, তোমাদের এগুলো সলভ করতে হবে। দেখো তো বাক্যটা শুদ্ধ কিনা। মেক এর পরে ব্যক্তি থাকলে কি টু হয় নাকি বেস ফর্ম হয়? সুতরাং অ্যান্সারটা কি হবে? হি মেড দ্য বয় টু ক্যারি না হয়ে কি হবে? হি মেড দ্য বয় ক্যারি। হি মেড দ্য বয় টু ক্যারি, এটা রং। তাহলে কি হবে? হি মেড দ্য বয় ক্যারি দ্য লোড হবে। দ্য টিচার গট দ্য স্টুডেন্টস রাইটিং দেয়ার অ্যাসাইনমেন্ট। দেখো তো গেটের পরে স্টুডেন্টস কি ব্যক্তি? হ্যাঁ, গেটের পরে স্টুডেন্টস তো ব্যক্তি, গেটের পরে ব্যক্তি হলে টু হয়। তাহলে রাইটিং না হয়ে কি হবে? এটা টু রাইট। দ্য টিচার গট দ্য স্টুডেন্টস, the teacher got the students to write their assignments হবে। She had the maid to prepare a cup of tea। দেখো তো এই বাক্যটা have এর পরে ব্যক্তি হলে কি to হয়? এখন মেড কি ব্যক্তি? মেড মানে চাকরানি, কারো ঘরে পেমেন্টের বেসিসে, স্যালারি বেসিসে যে কাজ করে তাকে আমরা মেড বলি বা চাকরানি বলি। তাহলে she had the maid, চাকরানি তো ব্যক্তি, have এর পরে ব্যক্তি হলে কি হয়? বেস ফর্ম হয়। সুতরাং অ্যান্সারটা কি হবে? she had the maid prepare, টু প্রিপেয়ার হবে না, আমাদের বেস ফর্ম হবে। এরপরে দেখো তো হি মেড মি টু আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট। তাহলে খেয়াল করে দেখো মেক এর পরে মিট ব্যক্তি, মেক এর পরে ব্যক্তি হলে আমরা তো বলছি বেস ফর্ম হয়। তাহলে হি মেড মি টু আন্ডারস্ট্যান্ড হবে নাকি শুধু হি মেড মি আন্ডারস্ট্যান্ড হবে? হ্যাঁ, অবশ্যই হি মেড মি আন্ডারস্ট্যান্ড হবে, টু আন্ডারস্ট্যান্ড হবে না। আমাদের পরবর্তী বাক্যটা হচ্ছে যে আই উইল শিওরলি গেট ইউ। দেখো তো গেট এর পরে ইউটা ব্যক্তি কিনা? বলে ইয়েস, গেট এর পরে ব্যক্তি। গেট এর পরে ব্যক্তি হলে কি বেস ফর্ম হয় নাকি টু ফর্ম হয়? হ্যাঁ, টু ফর্ম হয়, আমরা ওখানে ইনফিনিটিভ লিখেছি। তাহলে ফিনিশের সাথে অবশ্যই টু লাগবে, তাই না? তাহলে আই উইল শিওরলি গেট ইউ টু ফিনিশ দ্য ওয়ার্ক, আই উইল শিওরলি গেট ইউ টু ফিনিশ দ্য ওয়ার্ক হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এখন দেখো তো আমাদের পরবর্তী বাক্যটা কি আছে? আই হ্যাড মাই মোবাইল। দুইটা হ্যাড থাকাতে বিভ্রান্ত হইও না, আমরা আমাদের কাজ কিন্তু ওই যে হ্যাড এর পরে অবজেক্ট আছে কিনা। হ্যাঁ, মাই মোবাইল তো অবজেক্ট। এখন মাই মোবাইলটা ব্যক্তি নাকি বস্তু? হ্যাঁ, বস্তু। তাহলে হ্যাভ এর পরে বস্তু হলে এরপরে একটা পাস্ট পার্টিসিপল হবে। তাহলে আমাদের উত্তরটা কি হবে? আই হ্যাড মাই মোবাইল, পাস্ট পার্টিসিপল হয়ে রিপেয়ার্ড হয়ে যাবে। রিপেয়ারটার পাস্ট পার্টিসিপল কি হবে? রিপেয়ার্ড হবে।
হি মেড দ্য লেটার স্যান্ড। দেখো তো মেক এর পরে অবজেক্ট আছে, হ্যাঁ আছে। এখন অবজেক্টের ব্যক্তি নাকি বস্তু? দ্য লেটার তো বস্তু, তাহলে মেক এর পরে বস্তু হলে কি হয়? পাস্ট পার্টিসিপল হবে, তাহলে স্যান্ডটা কি হবে? স্যান্ট হবে, SENT, স্যান্ট হবে। I got the meeting, I got the meeting, I got the meeting, I got the meeting। get এর পরে মিটিং কি ব্যক্তি না বস্তু? বলে হ্যাঁ, মিটিং তো ব্যক্তি না, মিটিং তো বস্তু। তাহলে বস্তু হলে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে উত্তরটা কি হবে? পোস্টপন্ড হবে। ভার্বের কি হবে? ভার্বে পাস্ট পার্টিসিপল হবে, তাহলে পোস্টপন্ডটা কি হবে? পোস্টপন্ড। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই হচ্ছে আমার টোটাল 8টি বা 9টি নিয়ম তোমাদের সাথে আলোচনা করেছি। আমি আসলে চাইলে অনেকগুলো বিষয় এখানে কারেকশনে একটা বিশাল সাগর। আর তোমাদের পরীক্ষার বিষয়টি মাথায় রাখলে অ্যাটলিস্ট 10-15টি নিয়ম তো আমাদের শিখতেই হয়। সো আজকে আমি 7-8টা নিয়ম আলোচনা করেছি, তোমরা এগুলো একদম ক্লিয়ার করে ফেলবা। পরবর্তীতে আমি যে ক্লাসটি নিব সেখানে আমি এই 8টা নিয়মের পরের নিয়মগুলি আলোচনা করব। এখন চলো আমরা টোটাল যে 8টা নিয়ম আমরা আলোচনা করেছি তার উপর একটা ছোট্ট পরীক্ষা হয়ে যাক, টোটাল একটা আলোচনা হয়ে যাক। একটা হোমওয়ার্ক এখানে আমি দিচ্ছি, তোমরা সেই হোমওয়ার্কগুলো একটু দেখো তো পারো কিনা। সরি, আবার একটা টাইম দিই। দেখো তো কি আছে এখানে? দ্য বয় ক্লোজলি রিজেম্বলস টু হিজ ফাদার। মনে আছে কি রিজেম্বলের উপরে প্রেপোজিশন হয় না? তার মানে আমাদের উত্তরটা কি হবে? রিজেম্বলের উপরে প্রেপোজিশন থাকবে না, তার মানে দ্য বয় ক্লোজলি রিজেম্বল হিজ ফাদার, অর্থাৎ টু হবে না। দ্য ম্যান ওয়াজ ডাইড, আমি তোমাদের বলেছিলাম যে ডাই শব্দটির আগে এমিজ আর ওয়াজ ওয়ের থাকে না, অর্থাৎ পেসিভ হয় না, তাহলে কি হবে? দ্য ম্যান ডাইড হবে, দ্য ম্যান ওয়াজ ডাইড, বাক্যটা অশুদ্ধ, ইনকারেক্ট। সো দ্য ম্যান ডাইড লাস্ট নাইট হবে। আই প্রাইড, দেখো তো এটা সাবজেক্ট কিনা? হ্যাঁ সাবজেক্ট। প্রাইডটা তাহলে নিশ্চয়ই সাবজেক্টের পরপরই ভার্ব বসে, তাহলে প্রাইডটা নিশ্চয়ই ভার্ব। তাহলে প্রাইডটা যদি ভার্ব হয় তাহলে এরপরে তো সেলফ লাগবে, আই প্রাইড মাই সেলফ। এবং প্রাইডের পরে ভার্ব যদি হয় তাহলে কি ইন হয় নাকি অন হয়? হ্যাঁ অন হবে। So I pride myself on my work. I pride myself on my work. He was absent in his work. এই নিয়মটা যদি আমি আলোচনা করি না, কিন্তু আমাদের উদাহরণে ছিল অ্যাবসেন্ট, এখানে কিন্তু ভার্ব না, এটা অ্যাডজেক্টিভ, তাহলে বাক্যটা তো শুদ্ধ আছে, ভুলটা কোথায়? আসলে খেয়াল করে দেখো তো, আমাদের আগের বাক্যে অ্যাবসেন্টের পরে ফ্রম বসিয়েছিলাম, ইন নন। তার মানে অবশ্যই মাথায় রাখবে যে অ্যাবসেন্ট এর পরে আসলে প্রেপোজিশন আকারে ইন বসে না, বলবে ফ্রম। এর উত্তরটা কি হবে? হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম হিজ ওয়ার্ক। হি উইশেস, সাবজেক্টিভ না? ইয়েস সাবজেক্টিভ। এখন এরপরে হি ইজ, এটা কিন্তু সাবজেক্টিভ হয়ে আগে একটা প্রেজেন্ট টেন্স থাকলে পরে একটা পাস্ট টেন্স। এখন ইজটা ওয়াজ হবে নাকি ওয়্যার হবে? তোমরা জানো যে সাবজেক্টিভে বিভাগটা ওয়্যার হয়, তাহলে অ্যান্সারটা কি হবে? হি উইশেস হি ওয়্যার এ রিচ ম্যান। হি টক্স অ্যাজ ইফ এটা নিশ্চয়ই মনে আছে তোমাদের সাবজেক্টিভ। এখন দেখো তো আগে প্রেজেন্ট টেন্স আছে নাকি পাস্ট টেন্স আছে? বলে আগে প্রেজেন্ট টেন্স আছে, টক্সটা প্রেজেন্ট টেন্স, তাহলে পরে কি হবে? শি নোজ না হয়ে শি নিউ হবে। শি নোজ হবে না, তাহলে কি হবে? শি নিউ এভরিথিং। পরের যে বিষয়টি আছে, ইট ইজ রেইনিং সিন্স মর্নিং। সিন্স এর পরে সময়, সময় থাকলে আগে হ্যাভ বিন হ্যাজ বিন হইতে হয় বাবা, মনে রাখি এটা। তাহলে কি হবে? ইট ইজ রেইনিং না হয়ে ইট হ্যাজ বিন রেইনিং হবে, এটা মাথায় রাখি। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সিন্স এর পরে সময় থাকলে আগে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে, এগুলো মুখস্থ বলি। ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স, সিন্স এর আগে দেখো তো কোন টেন্স আছে? সিন্স এর আগে পাস্ট টেন্স আছে, তাহলে পরে হবে পাস্ট পারফেক্ট। একটা হ্যাড বসাইতে হবে, তাহলে ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স বাংলাদেশ হ্যাড, ওয়াজটা বিন হয়ে যাবে, তাহলে উত্তরটা কি হবে? ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স বাংলাদেশ হ্যাড বিন a part of Pakistan. It was high time, সাবজেক্টিভ। ওয়াজ কি প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স? বলে পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স হলে তো পরের ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্স হতে হবে, তাহলে ইট ওয়াজ হাই টাইম ইউ হ্যাড ডান ইট হবে, একটা হ্যাড হইতে হবে, পাস্ট পারফেক্ট টেন্সে আমরা হ্যাড বসাই। হি ডিড নট লেট মি টু ডু ইট। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি কিন্তু আগে আলোচনায় লেট শব্দটা আনি নাই। লেট শব্দটাও কিন্তু পজিটিভ ভার্ব, এবং লেটের পরে আমাদের যে ভার্বটি হবে যেটা বেস ফর্মে হবে, অর্থাৎ টু থাকবে না, আইএনজি হবে না। তাহলে হি ডিড নট লেট মি ডু ইট। এবার যাও, তোমাদের হোমওয়ার্কটাও করে দিলাম, এরপরে আর আমাদের আর কোনো কিছু করার থাকলো না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ।